প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমরা জানো, দীর্ঘ 6 মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি যেন কিছুটা হলেও পূরণ করা যায়, সেই জন্য শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তো শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর, মেহেরপুর। পাঠ পরিচিতি, শ্রেণী 10ম, বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় 8ম। আসো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিছু চিত্র দেখাই, তোমরা চিত্রগুলো লক্ষ্য করো ও চিন্তা করো। ইনি হলেন নবাব আলীবর্দী খান। দেখো তো চিনতে পারো কিনা? ইনি হলেন নবাব সিরাজউদ্দৌলা, আর ইনি হলেন লর্ড ক্লাইভ। তোমরা নিশ্চয় বুঝতে পারছো আজকে আমাদের পাঠ সম্পর্কে। আজকে আমাদের পাঠ পলাশী যুদ্ধ। শিখনফল, এ পাঠ শেষে তোমরা পলাশী যুদ্ধ কখন হয়েছিল তা বলতে পারবে, পলাশী যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে পারবে, পলাশী যুদ্ধে নবাবের পতনের কারণ ও যুদ্ধের ফলাফল বর্ণনা করতে পারবে। নবাব আলীবর্দী খান বিশাল এলাকার নবাব ছিলেন। তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। তিনি 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। এই তারকা চিহ্নটি অংশটি হচ্ছে বাংলা, এই অংশটি হলো বিহার, আর এই অঞ্চলটি হলো উড়িষ্যা। নবাব আলীবর্দী খান নবাব সিরাজউদ্দৌলাকে উত্তরাধিকার মনোনীত করে গিয়েছিলেন। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা 22 বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। নবাব আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা আমেনা বেগমের পুত্র হলেন নবাব সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা নবাব হওয়া অনেকেই মেনে নেননি। তার ভিতরে প্রধান ছিলেন তার খালা ঘসেটি বেগম, তার খালাতো ভাই শওকত জং এবং নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর। ফলে তিনারা প্রাসাদ ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পলাশী যুদ্ধের কারণ জানি। নবাব সিরাজউদ্দৌলা যখন নবাব হন, তারপর থেকে ইংরেজরা নবাবকে কোনো উপঢৌকন পাঠায়নি। তখন থেকে উপঢৌকন পাঠানো বন্ধ করে দেন। নবাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা কলকাতায় দুর্গ
নির্মাণ অব্যাহত রাখে। আমরা জানি সৈন্য এবং যুদ্ধের সরঞ্জাম নিয়ে দুর্গ গঠিত হয়। ইংরেজরা আলীবর্দী খানের সঙ্গে চুক্তি ভঙ্গ করে কর দিতে অস্বীকৃতি জানায়। ইংরেজ কোম্পানি দস্তকের অপব্যবহার করলে দেশীয় বণিকরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। নবাব দস্তকের অপব্যবহার করতে নিষেধ করেন। পলাশী যুদ্ধের আরও কিছু কারণ আমরা দেখি। হলওয়েল হলেন একজন ইংরেজ সৈন্য। নবাব ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে অধিকাংশ সৈন্য ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়ে যান। হলওয়েল সহ বেশ কিছু সৈন্য নবাবের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। কিছুদিন পর হলওয়েল যখন মুক্ত হলেন তখন তিনি একটি মিথ্যা কাহিনী প্রচার চালান, যা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তিনি বলেন নবাব 146 জন ইংরেজ বন্দীকে 18 ফুট দৈর্ঘ্য এবং 14.10 ফুট প্রস্থ একটি ঘরে বন্দি রাখলে এতে প্রচণ্ড গরমে শ্বাসরুদ্ধ হয়ে 123 জন সেনা সদস্য মৃত্যুবরণ করেন। এই মিথ্যা প্রচারণাটি অন্যান্য অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ইংরেজরা নবাবের ওপর অত্যন্ত রাগান্বিত হয়ে নবাবের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। আমরা জানি ইংরেজরা অত্যন্ত বুদ্ধিমান। তারা দেখল যে আমাদের সৈন্য সংখ্যা এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র অনেক কম, তাই তারা নবাবের ঘনিষ্ঠজনদের সাথে মিত্রতা স্থাপন শুরু করলেন। ইংরেজরা মির্জাফর, ঘসেটি বেগম সহ অন্যদের সাথে মিত্রতা স্থাপন করতে সক্ষম হলেন। আমরা জানি ঘরের শত্রু সবথেকে বড় শত্রু। বাইরের শত্রু মোকাবেলা করা গেলেও ঘরের শত্রু মোকাবেলা করা খুবই কঠিন। এবার বন্ধুরা আসো আমরা পলাশী প্রান্তর দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো পলাশী প্রান্তর। এই ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তারকা চিহ্নটি হলো পলাশী প্রান্তর। 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়। পরের চিত্রটি দেখি। আসো দেখি নবাব সিরাজউদ্দৌলা ও লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা ও যুদ্ধের সরঞ্জাম। দেখো নবাব সিরাজউদ্দৌলার সৈন্য সংখ্যা ছিল 50,000। এর মধ্যে পদাতিক
35,000 এবং অশ্বারোহী 15,000। এদিকে লর্ড ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। এর মধ্যে ভাড়াটে দেশীয় সিপাহী ছিল 2100 এবং ইউরোপিয়ান সৈন্য ছিল 950 জন এবং 150 জন ছিল গোলন্দাজ। নবাব সিরাজউদ্দৌলার মোট কামান ছিল 53টি আর লর্ড ক্লাইভের কামান সংখ্যা ছিল মাত্র 6টি। আমরা জানি যে ফরাসিরা নবাব সিরাজউদ্দৌলার মিত্র ছিল, কারণ পূর্বেই ফরাসিরা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল। ফরাসি সেনাপতি মসিয়ে দা সিনফ্রের অধীনে 4টি কামান ও 45 জন সৈন্য ছিল। এদিকে লর্ড ক্লাইভের প্রধান অস্ত্র, যাকে আমরা বলতে পারি, ছিল মীর জাফর। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব নবাবের পরাজয়ের কারণ। নবাবের সেনাপতি মীর জাফর নবাবের খালা ঘসেটি বেগম ও তার সহযোগীদের যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা। যখন যুদ্ধ হয় তখন নবাবের সেনাপতি মীর জাফর নীরব ভূমিকা পালন করেন। এমনকি যখন সুযোগ পেয়েছেন মীর জাফর নবাবের সৈন্যদের গোপনে হত্যা করেছেন। এতে নবাব অত্যন্ত কোণঠাসা হয়ে পড়েছিলেন। নবাবের সেনাপতি সহ কিছু সভাসদ দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজের ব্যক্তি স্বার্থকে বড় করে দেখেছিলেন। সভাসদবর্গ দেখলেন যে নবাব কোণঠাসা হয়ে পড়েছেন এবং নবাব হয়তো পরাজিত হবেন। এতে সভাসদবর্গরা দেখলেন দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নিজের স্বার্থকে বড় করাই উত্তম। নবাবের পতনের আরও কিছু কারণ আমরা দেখি। আমরা জানি নবাব ছিলেন মাত্র 22 বছর বয়সী, তাই তিনি অত্যন্ত অনভিজ্ঞ ছিলেন এবং তিনার বিচক্ষণতার অভাব ছিল। এদিকে নবাবের সেনাপতি মীর জাফর অত্যন্ত দূরদর্শী ও চালাক ছিলেন। নবাবের আরেকটি বড় পরাজয়ের কারণ হলো তিনি জানতে পেরেছিলেন যে মীর জাফর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারপরেও তিনি বারবার মীর জাফরের উপর বিশ্বাস রেখেছিলেন। নবাবের পতনের আরও কিছু কারণ। লর্ড ক্লাইভ ছিলেন অত্যন্ত দূরদর্শী, সূক্ষ্ম ও কূট বুদ্ধি সম্পন্ন। নবাবের শত্রুপক্ষ ছিল ঐক্যবদ্ধ এবং রণকৌশল ছিল উন্নততর। আমরা জানি ইংরেজদের প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নততর। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পলাশী যুদ্ধের ফলাফল জানব। নবাব সিরাজউদ্দৌলার
মৃত্যু ও পরাজয়ের ফলে বাংলায় প্রত্যক্ষ উপনিবেশিক শাসনের পথ সুগম হয়। নবাবের পতনের পর লর্ড ক্লাইভ মীর জাফরকে বাংলার নবাব করেছিলেন। যুদ্ধের পর মীর জাফর বাংলার নামে মাত্র নবাব ছিলেন, প্রকৃত ক্ষমতা ছিল ইংরেজদের হাতে। পলাশী যুদ্ধের আরও কিছু ফলাফল। পলাশী যুদ্ধের ফলে ইংরেজরা বাংলায় একচেটিয়া ব্যবসার অধিকার লাভ করে। পলাশী যুদ্ধের সুদূর প্রসারী পরিণতি ছিল সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল্যায়নে আসি। তোমরা 1 নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করো। কত তারিখে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল? হ্যাঁ, আমার মনে হয় তোমরা ঠিক ধরতে পেরেছ। 1757 সালের 23শে জুন পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। দুই নম্বর প্রশ্নে আসি। নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে নবাব হয়েছিলেন? আমরা নিশ্চয় জানি যে নবাব 22 বছর বয়সে ক্ষমতায় এসেছিলেন। প্রশ্ন নম্বর 3, ইংরেজ সেনাপতির নাম কি? ক সিনফ্রে, খ মদনলাল, গ রবার্ট ক্লাইভ, ঘ মীর জাফর। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক অনুমান করেছ। ইংরেজ সেনাপতির নাম রবার্ট ক্লাইভ। 4 নম্বর প্রশ্নে আসা যাক। নবাবের পক্ষে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 1 রবার্ট ক্লাইভ ও মীর জাফর, 2 মীর মদনলাল মোহনলাল, 3 ফরাসি সেনাপতি সিনফ্রে। 1 নম্বর অপশনে আসি। রবার্ট ক্লাইভ ও মীর জাফর। আমরা জানি যে রবার্ট ক্লাইভ ছিলেন ইংরেজদের প্রধান সেনাপতি। মীর জাফর নবাবের সেনাপতি হলেও আমরা জানি তিনি নবাবের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। 2 নম্বর অপশন মীর মদন ও মোহনলাল। আমরা জানি মীর মদন ও মোহনলাল নবাবের পক্ষে যুদ্ধ করেন। 3 ফরাসি সেনাপতি সিনফ্রে। ফরাসি সেনাপতি সিনফ্রে ও ফরাসি কিছু সৈন্য নবাবের পক্ষে যুদ্ধ করেছিলেন। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে গ 2 ও 3 সঠিক উত্তর।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের বাড়ির কাজ দেব। তোমরা বাড়ির কাজ লিখে নাও। পলাশী যুদ্ধের ফলাফল কী হয়েছিল তা তোমরা লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোমওয়ার্ক তোমরা অবশ্যই করবে এবং এই হোমওয়ার্ক তোমরা তোমাদের বাবা মাকে দেখাবে, অথবা স্কুল যখন বসবে তখন হোমওয়ার্ক তোমাদের নির্দিষ্ট শিক্ষককে অবশ্যই দেখাবে। কত মিনিট হয়েছে? স্লাইড আছে মেলা।